নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইডি স্পোর্টস 9009। আজকে রোববারে খেলাড্ডায় আবার তোমাদের সামনে হয়েছে আমি আর গৌতম। তো আমাদের কতগুলো বিষয় নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা আছে। তো প্রথম যে বিষয় আসবো সেটা হচ্ছে বহু চর্চিত, সোশ্যাল মিডিয়ায় পুরো ভাইরাল, যে এমন একটা দল যে নাকি ACL2-তে চান্স পাওয়ার পরেও, এত প্রিপারেশান নেওয়ার পরেও, বিমানের টিকিট কাটার পরেও, হোটেল বুক করার পরেও, কোটি কোটি টাকা লস করার পরে খেলতে যায় না। এবং এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় মোহনবাগানকে নিয়ে ট্রোল হচ্ছে বিভিন্ন মহলে, এবং আমাদের প্রতিবেশী ক্লাব যে আছে তারাও কিন্তু বলতে ছাড়ছে না। অর্থাৎ মোহনবাগান সমর্থকরা কিন্তু এই মুহূর্তে সাঁড়াশি চাপে, এবং এর জন্য দায় অবশ্যই ম্যানেজমেন্টকে। আমার কতগুলো প্রশ্ন আছে যে ম্যানেজমেন্ট শেষ পর্যন্ত ACL2-এ টিম পাঠালো না কেন? তো আমার সহযোগী গৌতম সরকার আছে। তো গৌতম, এই বিষয়টা নিয়ে যদি কিছু বলে যে মোহনবাগান কেন ACL2-এ গেল না, এটার পিছন রহস্যটা কি? যে কারণে মোহনবাগান কাফা ন্যাশনস টিমে টুর্নামেন্টে প্লেয়ার ছাড়েনি, একটা অজুহাত দেখি যে ACL2-এ মোহনবাগান ভালো সাফল্য করতে হবে, কোনো প্লেয়ার যদি চোট পেয়ে যায় তাহলে ACL2-এ তারা অংশগ্রহণ করতে পারবে না। এবং 11th আওয়ারে এসে কী এমন ঘটলো যে ন্যাশনাল যে ফুটবল প্লেয়াররা আছে তাদেরও ছাড়লো না মোহনবাগান, বা তারাও খেলতে রাজি হলো না, তাতে ম্যানেজমেন্ট সম্মতি দিল। যেখানে এখানে আমাদের ন্যাশনাল প্লেয়ারদের কিন্তু কোনো রকম কোনো বাধা ছিল না অন্তত ইরানে যাওয়ার ক্ষেত্রে, কিন্তু অজি প্লেয়ারদের তাদের দেশ একটা অবশ্যই এক্ষেত্রে একটা বাধার সৃষ্টি করেছিল, কারণ তাদের কোনো অ্যাম্বাসে ইরানে ছিল না, এবং ইরানের সাথে যোগাযোগ কিন্তু অস্ট্রেলিয়ার ছিল না বলে তারা সেই রিস্কটা নিতে পারেনি। তারা নিজে রিস্কে যেতেও পারেনি, কারণ ওখান থেকে ফেরার পর আবার দেশে ফিরে আসতে দেশে তারা পৌঁছতে পারবে না, দেশ তাদেরকে মেনে নেবে কিনা এটা একটা লাখ টাকার প্রশ্ন ছিল। সেই কারণে অজি প্লেয়াররা যায়নি, এটা না মেনে নিলাম। কিন্তু বাকি যে দুজন প্লেয়ার আছে, আলবার্টো রড্রিগেজ এবং আলবার্টো রড্রিগেজ এবং রবসন রবিনো, এরা কিন্তু না US প্লেয়ার না অজি প্লেয়ার, তারা কিন্তু জিতেই পারতো। তো আমরা ভেবেছিলাম এই দুজন প্লেয়ার আর সঙ্গে ইন্ডিয়ান যে স্কোয়াড, তাহলে এরা মিলে হয়তো ইরানে যাবে, অন্তত ম্যাচটা খেলে আসবে, ভারতের সম্মানটাকে অবশ্যই বজায় রাখবে। কিন্তু আলটিমেটলি আমরা যেটা দেখলাম সেটা যে পরশু দিনকে তারা ঘোষণাই করে দিল যে কোনোভাবেই তারা ইরানে যাবে না, সিকিউরিটি অভাব, তারা ক্যাশে যাচ্ছে, যে কেউ তাদের সিকিউরিটি দিচ্ছে না, সেই কারণে তারা যাবে না। অর্থাৎ AFC কোনো সিকিউরিটি দিচ্ছে না, অর্থাৎ তাদের যাওয়ার ব্যাপারে, সেই কারণে মোহনবাগান কিন্তু টিমটাকে পাঠায়নি ইরানে। এবং এই নিয়ে বিভিন্ন মহলে কিন্তু মোহনবাগানকে বিভিন্ন চোখা মন্তব্য শুনতে হচ্ছে। তো এই ব্যাপারে গৌতম কি বলবি? অস্ট্রেলিয়ান প্লেয়াররা যায়নি, যেটা তুই বললি ঠিক আছে, ওদের সাথে ওখানে এম্বাসি নেই বা কূটনৈতিক সম্পর্ক অস্ট্রেলিয়ার সাথে নেই। অস্ট্রেলিয়ার থেকে জানানো হয়েছে, সরকার থেকে জানানো হয়েছে প্লেয়াররা গেলে নিজেদের দায়িত্ব নিয়ে যাবে, অস্ট্রেলিয়া গভর্নমেন্ট কোনো দায়িত্ব নেবে না কিছু হয়ে গেলে প্লেয়ারের, ঠিক আছে। পাশাপাশি ওই যে দুজনের কথা বলি, রবসন রবিনো আর রদ্রিগেজ, এরা সহজেই যেতে পারতো, এবং ইন্ডিয়ানদের যেখানে সেরা প্লেয়ার, ইন্ডিয়ান ন্যাশনাল টিমের সেরা প্লেয়ারদের নিয়ে টিম বানানো হয়েছে, যাওয়া উচিত ছিল, আমার মনে হয় অবশ্যই যাওয়া উচিত ছিল। আর ইরানের সাথে ভারতের সম্পর্ক তো খুবই ভালো, সুতরাং ওরা গেল না দেখে এরাও বেঁকে বসলো, টিকিট কাটার পরে যাবে না, সিকিউরিটির অভাব বোধ করছে, এটা মেনে নেওয়া যায় না। আর সবচেয়ে বড় কথা, কাফা নেশনস কাপে আমাদের রেজাল্ট আরো ভালো হতে পারতো যদি টিম ছাড়তো, তখন ডিসিশন নিল, তখন যাবে তো ঠিক ছিল। হঠাৎ করে আরো ইন্ডিয়া ভালো রেজাল্ট করতে পারতো, সেটাও হলো না, প্লাস এখানেও খেলতে গেল না, এতে দেশের মান সম্মান একটু ডুবলো, ক্লাবের মান সম্মান তো ডুবলোই। আচ্ছা, এটা হচ্ছে কি বিরোধীরা এত সুন্দর সুযোগ হাতছাড়া করবে, খিল্লি তো করবেই না। মানে মোহনবাগানের যে অপোনেন্ট টিম না, সেটা কথা হচ্ছে মোহনবাগান তাহলে নিজের পায়ে নিজে কুড়ুল মারতে গেল কেন? মানে কি এমন সমস্যা ছিল? কারণ হচ্ছে কোনো প্লেয়ার যদি বন্ডে সই না করে তাহলে সেই প্লেয়ারকে নিয়ে যেতে পারে না। তো যে কথা বলছিলাম, বন্ডে যদি প্লেয়াররা সই না করে, জোর করে ম্যানেজমেন্ট তাদেরকে নিয়ে যেতে পারে না, কোনো ফোর্স অ্যাপ্লাই করতে পারে না। সেক্ষেত্রে মোহনবাগান ম্যানেজমেন্ট এক্ষেত্রে তাদেরও দায় রয়েছে, যদি নিয়ে গিয়ে সত্যি কোনো অঘটন ঘটে তাহলে পুরো দায়টাই কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের পড়বে।
1 নম্বর। 2 নম্বর হচ্ছে গিয়ে মোহনবাগান ম্যানেজমেন্টও এফসির কাছে আবেদন করেছিল যে স্লটটা অন্য কোনো দেশে, পাশাপাশি কোনো দেশে ফেলা, নিরপেক্ষ কোনো দেশে ফেলা, কিন্তু সেক্ষেত্রে এফসি কিন্তু সেক্ষেত্রে রাজি হয়নি। এবং এই যে মোহনবাগানের প্লেয়াররা যাবে ইরানে, তাদের যদি কিছু হয় সেই ব্যাপারে কোনো সংস্থাই কিন্তু দায়িত্ব নিচ্ছে না মোহনবাগানের এই সমস্ত প্লেয়ারদের নিরাপত্তার জন্য। তো সেক্ষেত্রে সেপাহান বলে দিচ্ছে আমরা পূর্ণ সিকিউরিটি দেব, কিন্তু সেটা এক কথা, কিন্তু দেশীয় কোনো কোম্পানি কিন্তু এক্ষেত্রে এগিয়ে আসেনি। মোহনবাগান তাই নিজের থেকে এদের এত রিস্ক নিয়ে যেতে পারছে না, আসল কথা হচ্ছে তাই, ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের দেখছি প্রশ্ন মানে করছে, বা আমরাও এর আগে ভিডিও করেছি, যত পেরেছি আমরা মোহনবাগান ম্যানেজমেন্টকে। কিন্তু বিষয়টা হচ্ছে গিয়ে বিষয়টা ভালো করে জানতে হবে এবং জেনে তারপরে জাজ করতে হবে। তো পুরো সমস্ত ব্যাপারটাই পুরো ঘেটে গেছে। গৌতম কি বলবি বল? আর কি করা যাবে, পাঠালো না, আবার র্যাঙ্ক নামবে ওইখানে, যেহেতু খেলবে না, না খেললে পয়েন্ট পাবে, সেপায়ান পাবে, মোহনবাগানের র্যাঙ্ক সাথে দেশের র্যাঙ্কও নামবে পাশাপাশি যেটা বলার, গতবার খেললো না, যেটা বলছিলিস যুদ্ধ পরিস্থিতি, ইরানের অবস্থা খারাপ ছিল, এবারও তো সেরকম অবস্থা ছিল না। তো আমার মনে হয় এশিয়ান ফুটবল সংস্থা থেকে ইন্ডিয়াতে কোনো বাধাও ছিল না। আমার মনে হয় কোনো পানিশমেন্ট, বড়সড় কোনো পানিশমেন্ট এবার দেবে, আগের বার দেয়নি, এবার কিন্তু অপেক্ষা করে আছে। হ্যাঁ, এটা ভালো হলো না ব্যাপারটা। কিন্তু মোহনবাগান তো আবার ক্যাশে যাচ্ছে কমপ্লেন করতে। তো একটা ব্যাপার এখানে আমরা পরিষ্কার যে মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে এটা, যে এই ড্র হয়েছে 15ই আগস্ট, এবং গত বছরই যখন ইরানের সাথে খেলা পড়েছিল তখনই একটা সমস্যা তৈরি হয়েছিল। এবছর ড্র হলে ওই ইরানই যে পড়বে না এমন কোনো কথা ছিল? তো গত বছরতেই মোহনবাগান উদ্যোগ নিতে পারতো যাতে এই খেলাগুলো ইরানের সাথে না পড়ে ইন্ডিয়ার। আর ইন্ডিয়া যদি ইরানের সাথে পড়ে, তার প্রথম থেকেই কিন্তু তারা ক্যাশে যেতে পারতো যে নিরপেক্ষ কোনো দেশে দিতে হবে। যেমন ভারত আর পাকিস্তানের ক্রিকেট ম্যাচ যেমন দুবাই হয়, তাই তো? হ্যাঁ, হলো। তো সেরকম একটা কিছু একটা মিউচুয়াল করতে পারতো, কিন্তু সেটা না করে মোহনবাগান এমন সময় সিদ্ধান্তটা নিল 11th আওয়ারে, শনিবার দিন টিম পাঠাবে, শুক্রবার দিন বলে দিল না যাবে না। এটা কখনো হয়? তো সেক্ষেত্রে তোমার শাস্তি তো তোমাকে ভোগ করতেই হবে, আজ করো না কাল করো। আজকে তো ক্যাশে হচ্ছে, হয়তো জিনিসটা পোস্টপন্ড হয়ে যাবে, ডিলে হবে, হয়তো ডিসেম্বর নাগাদ তুমি শাস্তিটা পাবে, তারপরে তুমি আর কোনো খেলা খেলতে পারবে না ACL 2-তে, এবং ভবিষ্যতে তোমাকে আর চান্স দেবে কিনা সেটা হচ্ছে সন্দেহ। তো মোহনবাগান ম্যানেজমেন্টের ব্যর্থতা তো অবশ্যই আছে। তুমি একটা টিম গঠন করেছো, প্রথম থেকেই ব্যর্থতা, সিজন শুরু করছো দেরি করে, যে টিম নাকি ACL 2 খেলতে যাচ্ছে। তো নাকি তোমরা জেনেই গেছিলে যে ACL 2 লাস্টে নাটক করে আর পাঠাবো না, তো সুতরাং আগে সিজন করে আমার লাভটা কি আছে? তো আমরা যারা সমর্থক আছি তারা তো তাই ভাববো। তো মোহনবাগান ম্যানেজমেন্টকে দোষ দেবো কি দেবো না, এটাই তো আমরা নিজেরাই দোটা নেয়, তাই না? তো এই হচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্টের তো একটা ড্যামেজ কন্ট্রোল করার জন্য IFSL খেলবে বলে দিয়েছে, খেলতেই হবে, না খেলে তুমি যাবে কোথায়? তা কিসের জন্য দল গঠন করেছো? ACL, এবার ICL হবে কি হবে না, এটা লাখ টাকার প্রশ্ন, হবে কি হবে না কেউ জানে না। এখনো পর্যন্ত আমরা AIF এর কাছ থেকে সেই রকম AIF, যেমন মোহনবাগান তেমন AIF, ওদের তো কোনো স্বচ্ছ কোনো ধারণা এখন আমরা পাইনি। তো এত টাকার টিম, এত বাজেটের টিম, 70-80 কোটি টাকার টিম নিয়ে কি করবে? এরকম বসেই রাখবে? হ্যাঁ, একটা প্লেয়ার 14 কোটি 15 কোটি করে তুমি পে করছো, সেই সমস্ত প্লেয়াররা এরকম বসে, আর মোহনবাগান দর্শকরা কী করবে? তাকেই থাকবে এরকম। তুমি কোনো টুর্নামেন্ট খেলবে না, ডুরান্ট খেলবে না, তুমি ক্যালকাটা লিগ খেলবে না, হ্যাঁ, তোমরা সুপার কাপে রিজার্ভ টিম পাঠাবে, IFSL খেলবে না, তারপরে যদি ACL 2-র জন্য তুমি সব খেলবে না বললে, আর আসলে ACL 2 খেললে না, ক্লাবের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। সেই জন্য ড্যামেজ কন্ট্রোল করার জন্য আবার IFSL খেলছে, আবার ISPL খেলতে গিয়ে তো আবার কালকে ভিডিওতে যেটা বলেছিলাম, IFSL খেলতে গিয়ে মোহনবাগানের পুরো নিউক্লিয়াসটাই চলে যাচ্ছে ইন্ডিয়ান ক্যাম্পে, কাদের নিয়ে খেলবে? মানে সারাশি চাপে পড়ে গেছে মোহনবাগান ম্যানেজমেন্ট প্লাস মোহনবাগান। আমি তো বুঝতে পারছি না যে কাদেরকে নামাবে, জুনিয়র টিম নামাতে হবে, আর সঙ্গে 4 জন ফরেনার, এইভাবে খেলাতে হবে। তো এইভাবে খেলে কি ইস্টবেঙ্গলের সাথে পারবে? যথেষ্ট চিন্তায় আছি। অন্যান্য টিমের সাথেও মোহনবাগান ভালো, গোকুলাম যথেষ্ট স্ট্রং টিম, গোকুলাম আছে, ইস্টবেঙ্গল আছে, এছাড়া মোহনবাগানের সেকেন্ড টিম যাচ্ছে শিল্ডে, মোহনবাগানের সেকেন্ড টিম খেলতে যাচ্ছে, 8 জন প্লেয়ার থাকবে না, মানে সেকেন্ড টিমই খেলতে যাচ্ছে। তার মানে কি মূল 3 জন প্লাস রিজার্ভ বেঞ্চ,
তার মানে মোহনবাগানের সেকেন্ড টিম খেলতে যাচ্ছে আইএফএসি। তুমি এক গাদা ইন্ডিয়ান টিম নিয়ে দল গঠন করছো, গাদা গাদা টাকা খরচা করে, সেই টিম তুমি খেলার সময় পাচ্ছ না, সেই প্লেয়ারদের তুমি খেলার সময় পাচ্ছ না। তাই তো, আর পাচ্ছ না ঠিক আছে, এবার যখন ওই প্লেয়ারগুলো ফিরবে তখন দেখবো চোট আঘাত নিয়ে ফিরবে। এবার সুস্থ প্লেয়ার হয়ে যাবে, অসুস্থ হয়ে ফিরবে। তো আগেবার আমরা দেখেছি মানবীর কেন, আমরা অনেক প্লেয়ার থাপাকে খেলতে দেখেছি, আপুইয়ার খেতে দেখেছি, আমরা আশিস রায়ের খেতে দেখেছি, সুভাষিস বোস খেতে, সবাই কি মানে ইনজোর হয়ে ফিরেছে। এবারে তো মানে আমি বুঝতে পারছি না যে এবছর মোহনবাগান সাফল্যটা আসবে কি করে। আইএসএল টুর্নামেন্ট যদি না হয়, আর আইএসএল মোহনবাগানই পাবে এরকম ধরে নিচ্ছে কি করে, তাই না? সুপার কাপে চ্যাম্পিয়ন হবে কি হবে না, সুপার কাপ এবার কিন্তু ইস্টবেঙ্গল যথেষ্ট ভালো টিম করেছে। পাশাপাশি অন্য টিমটা খুব একটা স্ট্রং টিম করতে পারেনি, তবে ইস্টবেঙ্গলের কাছে মানে মূল লড়াইটা কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গলই হবে, বোঝাই যাচ্ছে। আইপিএল শিল্ডে পাশাপাশি সুপার কাপও হতে পারে। এবং এই মুহূর্তে বলতে কোনো দ্বিধা নেই, ইস্টবেঙ্গল মোহনবাগানের মধ্যে ইস্টবেঙ্গল অনেকটাই এগিয়ে যাবে যেহেতু ইস্টবেঙ্গলের 3 জন প্লেয়ার যাচ্ছে ক্যাম্পে, জাতীয় ক্যাম্পে। না আইপিএল শিল্ড অনেকটা অ্যাডভান্টেজ, আইপিএল শিল্ডের কথাই বলছি। আইপিএল শিল্ডে মোহনবাগানের থেকে ইস্টবেঙ্গলের এমনি স্ট্রং টিম হয়ে গেল, মানে বি টিম ভার্সেস ইস্টবেঙ্গলের 1 নম্বর টিম। এই নিয়ে খেলতে হবে, কিছু করার নেই। তোমার নাকি রিজার্ভ বেঞ্চ স্ট্রং, তা কি রিজার্ভ বেঞ্চ তো দেখিয়ে দেবে, তাই না? তো যে 8 জন প্লেয়ার যাচ্ছে তার মধ্যে কে থাকছে না? আপুইয়া থাকছে না, মনবীর সিং থাকছে না, লিস্টান ক্লস থাকছে না, সাহাল আব্দুল সামাদ থাকছে না। এদিক থেকে মেহতাব সিংকে তুলে নিয়ে যাচ্ছে মোহনবাগানের মেন চালিকা শক্তি যারা, খেলার চালিকা শক্তি টাংরি চলে যাচ্ছে। আর ওখান থেকে চলে যাচ্ছে মেহতাব সিং। গোলকিপার থেকে যদি আমার বিশাল কাজ চলে যায় তাহলে গোলকিপারের সেকেন্ড যে গোলকিপার তার কথা না বলাই ভালো, এখনো কন্ডিশনে ফেরেনি। তো ওই গোল পোস্টের নিচে যদি ওরকম গোলকিপার দাঁড়ায় তো ইস্টবেঙ্গলের মতো বিপক্ষ দলের কাছে কিন্তু যথেষ্ট সুবিধা হয়ে যাবে, অ্যাডভান্টেজ হয়ে যাবে। তো আজকে এটা নিয়ে আমার আলোচনা হলো, মোহনবাগান নিয়ে অনেকদিন আলোচনা। আজকে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করবো, যেটা গতকাল ইন্ডিয়া পাকিস্তানকে আবার হারিয়েছে, এবং যতবার ইন্ডিয়ার কাছে পাকিস্তান পড়েছে ততবারই হারছে। এই মুহূর্তে 10 বছরের গৌতম যেটা বলছিল, পাকিস্তানের পক্ষে ইন্ডিয়াকে হারানো সম্ভব হবে না। তো কালকের ম্যাচটা সম্পর্কে কি বলবি বল? হ্যাঁ, কালকের ম্যাচটা বলবো, তার আগে দর্শকরা সবাই জানে, তা আমি বলছি। প্রথমে গ্রুপ লিগে একবার, তারপরে সুপার 4-এ একবার, ফাইনালে একবার, পরপর 3 বার, একটা টুর্নামেন্টে 3 বার পাকিস্তানকে হারানো। দারুণ তৃপ্তি, তৃপ্তি বলে বোঝানো যাবে না। খুবই খুশি হয়েছি। কিন্তু যেটা হলো, খেলা হয়ে যাওয়ার পর, চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার পর, সেইটা নিয়ে একটু না বললেই নয়। ইন্ডিয়া টিম কিন্তু ট্রফি নেয়নি। তার কারণটা কি না, ট্রফিটা নিতে হবে আমাদের এশিয়ান ক্রিকেট সংস্থার হেড, পাকিস্তানের নাগরি, পাকিস্তান বোর্ডের হেড, তার কাছ থেকে ট্রফিটা নিতে হবে। তো সেইটা বয়কট করেছে, সেই কারণে নেয়নি। এটা নিয়ে তুই কি বলবি? এটা ঠিক করেছে না ভুল করেছে? অ্যাকচুয়ালি দেশ হিসেবে যদি দেখি তাহলে ঠিক করেছে, আর খেলা হিসেবে দেখি এটা হচ্ছে বিভিন্ন মানুষের বিভিন্ন মত, এটা নিয়ে বলা যাবে না। তো আমরা নিরপেক্ষভাবে যদি ইন্ডিয়া বাদে যদি অন্যরা কেউ কিছু বলে তাহলে তারা তো বলবে না ঠিক হয়নি, না উচিত ছিল। তাহলে দেখো ওই বিষয় নিয়ে আমরা ঢুকবো না, খেলা নিয়ে আলোচনা করবো। তো কালকে কীরকম খেললো ইন্ডিয়া? কালকে খেললো পাকিস্তান যেভাবে শুরু করেছিল, আমি তো ভাবছিলাম বোধহয় আমরা সবাই ভাবছিল 200 রান করবে। 113-তে 1 উইকেট, সেখান থেকে 146-এ অল আউট, এবং 20 ওভার পুরো খেলতে পারেনি। এটা ইন্ডিয়ান বোলারদের দুর্দান্ত কামব্যাক, এর থেকে ভালো কিছু হয় না। কিন্তু তারপরে একটা সহজ লক্ষ্য বোলাররা তুলে দিয়েছে ব্যাটসম্যানদের হাতে। প্রথম দিকের ব্যাটসম্যানরা যেভাবে অভিষেকের স্বাভাবিক খেলা খেলে, আজকে রোজ রান করা সম্ভব না, কিন্তু সূর্যকুমার এবং গিল যেভাবে আউট হয়েছে, অভিষেক আউট হওয়ার পরে, এটা মেনে নেওয়া যায় না। মানে ডোন্ট কেয়ার ভাব, এটা ঠিক না। এবং একটা সময় মনে হচ্ছিল 20 রানে 3 উইকেট, ইন্ডিয়া চাপে পড়ে গেছে, তখন মনে হচ্ছে যে হেরেই যাবে। কিন্তু তিলক বর্মা আর সঞ্জু স্যামসন প্রথমে, এবং পরবর্তী ক্ষেত্রে তিলক বর্মার সাথে শিবম দুবে জুটি বেঁধে। না একটা প্রশ্ন হচ্ছে, তোর কি কখনো মনে হয়েছে ইন্ডিয়া হেরে যেতে পারে? হ্যাঁ, একটা সময় মনে হয়েছে 20 রানে 3 উইকেট যখন পড়ে গেছে, যখন ইন্ডিয়া চাপের মধ্যে, তখন মনে হয়েছিল। পাশাপাশি এটাও ঠিক, কারণ ইন্ডিয়ান প্লেয়াররা সব আইপিএল খেলে অভ্যস্ত। আইপিএলে এরকম চাপ আমরা হামেশাই দেখি। সেদিক দিয়ে একটা ক্ষীণ আশা ছিল যে আইপিএলে যেহেতু কনফিডেন্স ছিল যে আইপিএলে যেহেতু এরকম চাপ নিয়ে খেলে অভ্যস্ত, এই প্লেয়াররাই হয়তো বের করে দেবে। তো যাই হোক, দেশবাসীর আশা আকাঙ্ক্ষা পূর্ণ করেছে ভারতীয় টিম। স্যালুট ভারতীয় টিমকে, ভালো, খুবই ভালো। এবং
তিলক বর্মা অনেকদিন ধরেই ভালো খেলছে। ছেলেটা সম্বন্ধে জানিস কিনা জানি না, সে একটা ইলেকট্রিশিয়ানের ছেলে। আচ্ছা, মানে তার বাড়ি থেকে কোচিং, সে আগে টেনিস বলে খেলতো 10-11 বছরে অবধি খেলেছে। টেনিস বলে যার কাছে করতো, তার মনে হয়েছে যে ছেলেটার মধ্যে খেলা আছে, মশলা আছে। তো সেখান থেকে বাড়ির থেকে কোচিং ক্যাম্প ডিউজের, সেটা 40 কিলোমিটার দূর। তার যাতায়াতের পয়সাও ছিল না, মানে ওদের অবস্থা এতটাই খারাপ। তার বাড়ি থেকে ওই কোচিং ক্যাম্পে 40 কিলোমিটার যাতায়াতের পয়সা নেই, সে নিজে স্কুটারে করে নিয়ে যেত। আচ্ছা, যাই হোক, সেখান থেকে তিলক বর্মা স্টেটের টিম খেলে। স্টেটের টিম খেলার পরে মুম্বাই নেয়। মুম্বাই ভালো খেলার পর 2023 থেকে দেশের হয়ে খেলছে। এবং টি-20তে ওর অ্যাভারেজ হচ্ছে, তিলক বর্মা অ্যাভারেজ হচ্ছে 50-এর ওপর, ভাবা যায় না। এই মুহূর্তে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়েও ও সম্ভবত 3-এ আছে, টি-20 ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে। তো যাই হোক, তো একটা কথা বেশ মানে ভালোভাবে বলা যায় যে সিঁদুর হয়ে যাওয়ার পর তিলকটা দিয়ে দিল তিলক বর্মা। আচ্ছা, মানে এটা মানে একটা জাস্ট একটা আমাদের একটা উপমা দিলাম, তাই তো? আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের ইন্ডিয়ান টিমের ব্যাটসম্যানদের কথা। বোলাররা কালকে বিশেষ করে বুমরা তার চক্রবর্তী কিরকম খেলেছে? বরুণ চক্রবর্তী তো ভালো খেলেইছে, প্রথম ব্রেকটা দিয়েছে 77 রানে ওদের প্রথম উইকেট পড়েছে। বরুণ চক্রবর্তী ব্রেকটা দিয়েছে, ভালো খেলেছে। এই মুহূর্তে আমি যেটা জানতে চাইছি, আমি বলছি এই মুহূর্তে সবকিছু মাথায় রেখে বলছি, ইন্ডিয়ান টিমে বরুণ চক্রবর্তীর অবদান কি সেটা? বরুণ চক্রবর্তীর অবদান তো খুবই ভালো। এই যে লাস্ট যে ইন্ডিয়া টি-20 চ্যাম্পিয়ন হলো, সেটাতে বরুণ চক্রবর্তীর অবদান তো সবচেয়ে বেশি ছিল বলারদের মধ্যে। আচ্ছা। এবং বহু ম্যাচে মানে ম্যাচটা ঘুরিয়ে দিয়েছে বরুণ একা। ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে চক্রবর্তী এই মুহূর্তে কি একটা বিশেষ নাম? অবশ্যই, যেহেতু টি-20 বলারদের র্যাঙ্কিং এ একে হচ্ছে বরুণ চক্রবর্তী, ব্যাটসম্যানদের র্যাঙ্কিং এ একে অভিষেক, এবং অলরাউন্ডারের র্যাঙ্কিং এ একে হার্দিক পান্ডিয়া, যে কাল চোটের জন্য খেলতে পারেনি, এটা একটু বড় চিন্তার ছিল। হ্যাঁ, বরুণ চক্রবর্তী অবশ্যই বড় নাম। তার মানে শর্মা এখন কিন্তু আমাদের রোহিত শর্মা কিংবা বিরাট কোহলির যে শূন্যস্থান সেটা মিটিয়ে দিচ্ছে, তাই তো? অবশ্যই। আচ্ছা, তো আমরা ক্রিকেটেও কালকে সাফল্য এসছে ইন্ডিয়ার। এরপরে ইন্ডিয়া সামনে আরো গিয়েছিল, এখন 1 নম্বর টিম মনে হয় ইন্ডিয়া, নাকি? হ্যাঁ, ওয়ার্ল্ডের 1 নম্বর টিম। তো এটার ভালো নিউজ। আর আজকে আর কথা বাড়াবো না, আজকে এই পর্যন্ত। তো ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কেন এত ওয়েট করছো? সাবস্ক্রাইব করে ফেলো নতুন ভিডিও আপলোড পাওয়ার জন্য। আর এই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।